ডিসকভার অ্যান্ড এক্সপেরিয়েন্স ডাইভার্সিটি বা আবিষ্কার করুন এবং বৈচিত্র্যের অভিজ্ঞতা নিন। এই প্রতিপাদ্যে আজ পালিত হচ্ছে বিশ্ব ঐতিহ্য দিবস। প্রতি বছর এই দিনটিকে বিশ্ব ঐতিহ্য দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। 1983 সালে ইউনেস্কোর 22তম সাধারণ সম্মেলনে দিনটি বিশ্ব ঐতিহ্য দিবস হিসেবে স্বীকৃতি পায়। শুভ সকাল, আমন্ত্রণ কেওয়াই স্টিল নিবেদিত সকাল 24-এ। আজ বৃহস্পতিবার 5 বৈশাখ 1431 বঙ্গাব্দ, 18 এপ্রিল 2024 খ্রিস্টাব্দ। আপনাদের সাথে আছি আমি সারিকা তাবাসসুম। দর্শক, বলছিলাম আজ 18 এপ্রিল বিশ্ব ঐতিহ্য দিবস। বিশ্বের 1155টি বিশ্ব ঐতিহ্যের তালিকায় বাংলাদেশেও রয়েছে 3টি বিশ্ব ঐতিহ্য, যার মধ্যে বাগেরহাটে রয়েছে 2টি। আমরা চলে যাব বাগেরহাটে। বাগেরহাট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী। শুভ সকাল, আপনি রয়েছেন বাগেরহাটের মসজিদ শহরে, যেটি কিনা বিশ্ব ঐতিহ্যের সাংস্কৃতিক যে প্রত্নতত্ত্ব স্থান। এছাড়া বাগেরহাটের সুন্দরবন প্রাকৃতিক ঐতিহ্যভুক্তও রয়েছে। তো আপনি কোন মসজিদটিতে আছেন সেটিও জানাবেন, সেই সাথে এই ঐতিহ্যের জোর দেওয়ার জন্য সংরক্ষণে কি জোর দেওয়া হচ্ছে সেসব নিয়েও জানাবেন। সারিকা, আপনাকে বিশ্ব ঐতিহ্যের শুভেচ্ছা জানাচ্ছি। নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন এবং দর্শকরা অবশ্যই জানে আমি যেখানে আছি মসজিদের শহর খলিফতাবাদের যে প্রধান নগর, সেই 60 গম্বুজ মসজিদ, যেটা অবশ্যই 81 গম্বুজ দ্বারা আচ্ছাদিত। তো আজ থেকে আরো 600 বছর আগে মধ্যযুগে যখন সুলতানরা শাসন করতেন, তার প্রতিনিধি হিসাবে বাগেরহাটে কিন্তু খান জাহান এই এলাকায় সমাজ সংস্কার করেছিলেন, ইসলাম প্রচার করেছিলেন এবং একটি সমৃদ্ধ নগর খলিফতাবাদ গঠন করেছিলেন। সেই খলিফতাবাদের গুরুত্ব বিবেচনা করে, তার ঐতিহাসিক গুরুত্ব বিবেচনা করে, ঐতিহ্য বিবেচনা করে কিন্তু 1985 সালে জাতিসংঘের বিজ্ঞান শিক্ষা ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কো এটা বিশ্ব ঐতিহ্য তালিকাভুক্ত করে 321তম ঐতিহ্য তালিকা হিসেবে। তো সেক্ষেত্রে আরেকটি রয়েছে সুন্দরবন, সেটা একটু পরেই বলছি। আগে আমি এ সম্পর্কে একটু বলে সেখানে যাব। তো বিভিন্ন সময় কিন্তু আমরা দর্শকদের এই যে বাগেরহাটের মধ্যযুগের প্রকৃতি সম্পর্কে জানিয়েছি। মসজিদের শহর খলিফতাবাদ অর্থাৎ শুধু 60 গম্বুজ 81 গম্বুজ বা খানজাহানের বাজার নয়, এখানে মধ্যযুগের খানজাহান সময়ের যেসব একটি পুরাকৃতিক দেওয়ালও থাকলে সেটাও বিশ্ব ঐতিহ্য তালিকাভুক্ত। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সেই বিশ্ব ঐতিহ্য দিবসে বাগেরহাটে কোনো আয়োজন কিন্তু নাই। এর আগেও কখনো হয়েছে বলে জানা নেই, আসছে কিন্তু সেটা কিছুই নাই। না প্রত্নতত্ত্ব অধিদপ্তর, না জেলা প্রশাসন, না স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা কেউ কিন্তু এই প্রকৃতির এই যে দিবস বিশ্ব ঐতিহ্যের এটা কিন্তু আসলে পালন করছে না। তো সেক্ষেত্রে আমি একটু বিষয় জানাতে চাই যে প্রকৃতি 68-এর যে অ্যাক্ট আছে এবং পুরাকৃতির যে কোড আছে, এই কোডে বলা হয়েছে যে এই বিশ্ব ঐতিহ্য প্রাকৃতিক 73 মিটার এর ভিতরে কোন রকম বহুতল ভবন স্থাপনা করা যাবে না। সেক্ষেত্রে এই মসজিদের উত্তর দিকে দ্বিতল ভবন এবং বহুতল ভবন রয়েছে, যেটা অবশ্যই আমাদের প্রকৃতির যে ঐতিহ্য বা বিশ্ব ঐতিহ্য থেকে একটা হুমকির মুখে শুধু নয়। আমি এখানে কথা বলেছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর সুফি মুস্তাফিজুর রহমানের সঙ্গে। তিনি আমাকে বলেছিলেন যে যেভাবে এখানে যত্রতত্র স্থাপনা তৈরি করা হচ্ছে, মসজিদের এখানে সিঙ্গার 1 গম্বুজ মসজিদ রয়েছে আর এই মসজিদের মাঝখান থেকে একটি হাইওয়ে রাস্তা গিয়েছে। তো এটা কিন্তু আসলে এই প্রকৃতি কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রাকৃতিক জরিপ অনুযায়ী কিন্তু সেখানে কিন্তু এই প্রাকৃতিক জরিপ অনুযায়ী কিন্তু এখানে একটা ব্যবস্থা নিতে হবে যে এইখানে এই হাইওয়ে এবং এই ভারী যানবাহন চলাচল করতে পারবে না। তাহলে শুধু হুমকির মুখে না, একসময় কিন্তু আমরা এই বিশ্ব তো সেক্ষেত্রে এই প্রকৃতি আমাদের যে লালন করতে হবে, সংরক্ষণ করতে হবে, না হলে কিন্তু আমরা প্রকৃতি থেকে অদূরেই হারিয়ে যেতে পারি। আরেকটি যে বিশ্ব ঐতিহ্যের অংশ যে সুন্দরবন রয়েছে, সুন্দরবনের যে 6017 বর্গ কিলোমিটার জুড়ে কিন্তু এই প্রকৃতি এই সুন্দরবন রয়েছে, যেটা সবকিছু কিন্তু বিশ্ব ঐতিহ্য না। হিরন পয়েন্ট, দুবলা, কটকা সহ যেখানে জীববৈচিত্র্য রয়েছে সেগুলো গুরুত্ব বিবেচনা করে কিন্তু এই বিশ্ব ঐতিহ্যের তালিকায় রয়েছে এই সুন্দরবন। তো সেখানে কিন্তু সেটাও কিন্তু একটা হুমকির মুখে পড়েছে, কারণ এসব যে অভয়ারণ্য এলাকা। আরিফুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, বলছিলাম প্রতি বছর 18 এপ্রিল বিশ্ব ঐতিহ্য দিবস পালন করা হয় বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এবং স্মৃতিসৌধের ইতিহাস, বৈচিত্র্য এবং দুর্বলতা সংরক্ষণের বিষয়ে সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য।
আমাদের উত্তরাধিকারকে এগিয়ে নিয়ে যাওয়ার এবং আমাদের সংস্কৃতিকে রক্ষা করার জন্য তরুণ প্রজন্মের কাছে একটি গুরুত্বপূর্ণ বার্তা দেওয়ার জন্য দিনটি পালিত হয়। জাতিসংঘের শিক্ষা, বৈজ্ঞানিক, সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কো ১৬৭টি দেশে মোট ১১৫৫টি স্মৃতিস্তম্ভকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে মনোনীত করেছেন। বাংলাদেশের 3টি স্থানকে বিশ্ব ঐতিহ্যস্থল হিসেবে ঘোষণা করা হয়েছে। ঐতিহ্যস্থলগুলো হচ্ছে নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহার, বাগেরহাটের মসজিদ শহর এবং সুন্দরবন। এছাড়াও বিশ্বের সাংস্কৃতিক অঙ্গনে জায়গা পেয়েছে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, পয়লা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা এবং শীতলপাটি। বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণকেও ইউনেস্কো আওতাভুক্ত করেছে ২০১৭ সালে মেমোরি অব দ্য ওয়ার্ল্ড নামে। দর্শক, পাহাড়পুর বৌদ্ধবিহার, যা কিনা নওগাঁ জেলায় অবস্থিত, জানবো পাহাড়পুর নিয়ে। তবে সহকর্মী হারুনুর রশিদ চৌধুরীর সাথে ঘুরে আসবো নওগাঁ জেলার আরেকটি প্রত্নতাত্ত্বিক স্থানে। হারুন, শুভ সকাল। আপনি দেখতেই পাচ্ছি একটি রাজবাড়িতে আছেন। কোন রাজবাড়িতে আছেন একটু জানাবেন, সেই সাথে যে নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহার নিয়েও আমাদের কিছু জানাবেন। জি, শুভ সকাল। আসলে এই ধ্বংসস্তূপে দাঁড়িয়ে একটি গানের দুটি লাইন মনে পড়ছিল যে মুকুটটা তো পড়ে আছে, রাজার শুধু নেই। দেখতে পাচ্ছেন যে এই রাজবাড়িতে আমি এই মুহূর্তে অবস্থান করছি। এটি হচ্ছে নওগাঁর দুবলহাটি রাজবাড়ি বলে। মূলত 5 একর জায়গা নিয়ে আসলে বিশাল এই রাজবাড়িটি অবস্থিত। দুবলহাটির এই রাজবাড়ি প্রায় 200 বছরের প্রাচীন স্থাপনা বলা হচ্ছে এবং এখানকার মূলত যে জমিদারি ছিল সিলেট, দিনাজপুর, পাবনা, রংপুর, ভারতের কিছু অংশ জুড়ে। 1892 খ্রিস্টাব্দে যখন জমিদারি প্রথার মূলত আসলে বিলুপ্ত হয়, তৎকালীন জমিদার রাজা হরনাথ রায় চৌধুরী সপরিবারে তিনি এখানে ছিলেন এবং এখান থেকে কিন্তু তিনি ভারতে চলে যান। এরপরই মূলত এটি আসলে পরিত্যক্ত হয়ে পড়ে। কিন্তু এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন যে প্রত্নতত্ত্ব অধিদপ্তর খুব একটা পদক্ষেপ আসলে এটিকে ঘিরে তারা নিতে পারেনি। জাস্ট শুধুমাত্র বাহিরে তারা একটি সাইনবোর্ড টাঙ্গিয়ে দিয়েছেন আর কি, এটির বিভিন্ন তথ্য সংবলিত। এছাড়া মোটা দাগে যদি আমরা পাহাড়পুর বৌদ্ধবিহারের কথা আপনি বলছিলেন শুরুর দিকে, সেটির কথা যদি বলি, চমৎকার একটি জায়গা। বলা হচ্ছে যে প্রাচীন যে নালন্দা বিশ্ববিদ্যালয়ের মিনি যে সংস্করণ, সেই সংস্করণের আদলে আসলে মূলত সেটিকে ধরা হয়। খ্রিস্টীয় 8ম এবং 9ম শতাব্দীতে পাল বংশীয় যে রাজা ধর্মপাল এবং তার পুত্র দেবপাল, তাদের আমলে মূলত এটি প্রতিষ্ঠা করা হয়েছিল, যেখানে মূলত ধর্মীয় শিক্ষা দেওয়া হতো। যারা বৌদ্ধ ভিক্ষু ছিল তাদেরকে সেখানে কিন্তু ধর্মীয় শিক্ষা দেওয়া হতো। এবং মূল এটি হচ্ছে মাটি থেকে প্রায় 72 ফুট উঁচু এই পাহাড়পুর বৌদ্ধবিহার। এখানে বৌদ্ধ ভিক্ষুদের জন্য 177টি কক্ষ আছে। যদিও বা আমরা সে ছবিতে দেখাতে পারছি কিনা যে সেই যে কক্ষগুলো ছিল মাটিতে আসলে অনেকখানি ডেবে গেছে, কিছুটা অংশ বের হয়ে আছে। প্রতিনিয়ত যারা সেখানে দেখতে যান পর্যটক, তারা কিন্তু সেই জায়গাগুলো আসলে ঘুরে দেখে। এবং এখানে 70.31 একর জায়গার উপরে মূলত এই পাহাড়পুর বৌদ্ধবিহার অবস্থিত, যেখানে আপনি ঢুকলেই দেখবেন যে এই পুরো শরীর জুড়ে এখানে বিভিন্ন ধরনের দেবদেবীর মূর্তি বলেন বা অন্যান্য যে প্রাণীর মূর্তি, সেগুলো কিন্তু আসলে দেখা যায়। এবং শুধুমাত্র মানুষজন দেখবার জন্য বা ইতিহাস জানবার জন্য, যারা আসলে দেশ বিদেশের নানা প্রান্ত থেকে আসলে গবেষণা করেন, তারাও কিন্তু এখানে আসেন। এবং সবচাইতে বড় বিষয় হচ্ছে যে এই পাহাড়পুর বৌদ্ধবিহারে আমরা একটু আগে সেখানকার যিনি দায়িত্বপ্রাপ্ত কাস্টোডিয়ান আছেন, তার সঙ্গে কথা হচ্ছিল যে কি পরিমাণ রাজস্ব এখানে আসলে সরকারের ঘরে যায়। তিনি বললেন যে গত অর্থ বছরে প্রায় 1,10,00,000 টাকা তারা আসলে রাজস্ব এখান থেকে আয় করতে পেরেছেন। যদিও বা যারা 5ম শ্রেণী পর্যন্ত পড়ে যে শিশুগুলো, তাদেরকে ফ্রি ঢুকানো হয়। যারা আসলে তার তদূর্ধ্ব বয়স, তাদেরকে আসলে টিকিট কেটে ঢুকতে হয়। তো সেই জায়গা থেকে 1,10,00,000 টাকা তারা আয় করতে পেরেছেন। এবং আরো বড় খবর হচ্ছে যে এই বছর এখনো এই অর্থ বছর শেষ হয়নি, এর মধ্যেই কিন্তু প্রায় 1,08,00,000 টাকা আসলে উপার্জন হয়েছে, সরকারের ঘরে গিয়েছে এইখান থেকে। প্রতিদিনই বিদেশের নানান ধরনের পর্যটকরা তারা এখানে আসেন, গবেষণা করেন। এবং মূলত এই জায়গাকে ঘিরে প্রতিনিয়ত সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড আসলে পরিচালিত আছে। আগের যারা পাহাড়পুর দেখেছেন গত 5 বছর আগে, কিন্তু এখনকার পাহাড়পুর দেখলে আসলে অনেকখানি ভালো লাগবে, কারণ বাহিরের অংশে যে পরিমাণ কাজ করা হয়েছে কিংবা যে পরিমাণ সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে সরকারের তরফ থেকে, ভালো লাগবে। তো এখানকার মানুষজন মনে করেন বা ইতিহাস নিয়ে যারা আসলে পর্যালোচনা করেন, তারা মনে করেন যে এই জায়গাগুলো আসলে ঘুরে দেখা প্রয়োজন। নওগাঁতে শুধুমাত্র এই 2টি স্পট নয়, নওগাঁকে আসলে ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ জায়গা বলা হয়। এখানে আপনার রবীন্দ্রনাথের কাচারি বাড়ি থেকে শুরু করে বেশ কয়েকটি প্রায় 16টির মতো স্থান এখানে আছে।
যে কেউ এসে আসলে ঘুরে যেতে পারে। এখানকার থাকবার জন্য জায়গা আছে, রিসোর্ট আছে, সবকিছু মিলে বলা যেতে পারে যে এই হচ্ছে মোটামুটি নওগাঁ থেকে ছিল। হারুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, নওগাঁর একটি রাজবাড়ি আমরা ঘুরে দেখছিলাম। শুধু 3টি বিশ্ব ঐতিহ্য নয়, বাংলাদেশের আনাচে কানাচে রয়েছে অসংখ্য ঐতিহ্যবাহী স্থান। এসব ঐতিহ্যবাহী স্থান নিয়ে আমাদের জানতে হবে, পরিচিত হতে হবে এবং এগুলোর সংরক্ষণে এগিয়ে আসতে হবে। দর্শক, এবারে আমরা চলে যাব আমাদের নিয়মিত আয়োজন পত্রিকায়। দেখে নেব আজকের দিনের প্রধান প্রধান শিরোনামগুলো। আমার হাতে রয়েছে প্রতিদিনের মতোই কয়েকটি পত্রিকা। আমরা শুরু করব সমকাল দিয়ে। সমকালের শুরুতেই যে শিরোনামটি পড়ছি, আনাড়ি হাতে 20 টন ট্রাক ফের সড়কে ছড়ল 14 প্রাণ। 4 সদস্যের তদন্ত কমিটি, চালক ও সহকারী আটক। ঝালকাঠিতে মর্মান্তিক দুর্ঘটনা। আলাদা ঘটনায় 6 জেলায় আরও 11 জনের মৃত্যু। কিছুতেই হচ্ছে না কিছু, বাড়ছে সড়কে মৃত্যু। সড়ক দুর্ঘটনা নিয়ে আরও একটি শিরোনাম করা হয়েছে, কাদার জন্য কেউ রইল না হাসিপুরের। 12 ডন ফুলে ফেপে কোটিপতি। কক্সবাজার সাবেক এমপি বদির 2 ভাইও জড়িত। মাদক কারবারিদের নিয়ে সিআইডির তদন্ত। সিন্ডিকেটের হাতে রয়েছে 178 কোটি টাকার সম্পদ। শুধু বহনকারীদের গ্রেপ্তার করা হয়, গডফাদাররা ধরাছোঁয়ার বাইরে, বলেছেন সিআইডি প্রধান। দর্শক, চলে যাব পরবর্তী পত্রিকাতে। এবারে আমরা দেখব প্রথম আলোর শিরোনামগুলো। তাপমাত্রা কিছুটা কমলেও গরমের কষ্ট কমছে না। দুপুর রোদ থেকে যেন বের হচ্ছিল আগুনের হলকা। এমন রোদে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে গায়ে ফোসকা পড়ার মতো অনুভূতি হচ্ছিল। দর্শক, প্রচন্ড গরম পড়ছে, তাই নিয়ে একটি শিরোনাম করা হয়েছে এখানে। সড়কে 6 লাখ অবৈধ যান। বিপুল অর্থ ব্যয়ে অবকাঠামো উন্নয়ন হলেও সড়কে শৃঙ্খলা ফেরানোর চেষ্টা কম, ফলে দুর্ঘটনা কমছে না। এর পাশাপাশি আরেকটি শিরোনাম আমরা দেখছি, প্রার্থীকে অপহরণের দায়ে শিকার এক আসামির। দর্শক, আমরা চলে যাব দৈনিক ইত্তেফাকে। এবার ঝালকাঠিতে ট্রাক চেপায় 14 জনের মৃত্যু। একই শিরোনাম আমরা দেখছি প্রতিটি পত্রিকাতেই সড়ক দুর্ঘটনা নিয়ে। সিসি আপিল বিভাগের বিচারপতির কমিশনাররা হাইকোর্টের বিচারপতির পদমর্যাদা ও বেতন পাবেন। মধ্যপ্রাচ্য পরিস্থিতির প্রতি নজর রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশনা। মুজিবনগর দিবস উপলক্ষে গতকাল ধানমন্ডি 32 বঙ্গবন্ধু ভবনে জাতির পিতার প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা নিবেদন একটি ছবি এখানে দেয়া হয়েছে। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশের নির্বাচন শুরুকাল। ভোট দেবেন 97 কোটি মানুষ। এবার গুরুত্ব পাচ্ছে ধর্ম ও নাগরিকত্ব। জরিপে এগিয়ে বিজেপি ভোট। দর্শক, চলে যাব কালের কণ্ঠে। দেখে নেব কালের কণ্ঠের প্রধান শিরোনামগুলো। মাদকের টাকায় সম্পদের পাহাড়। আমরা প্রথম আলোতেও একই শিরোনাম দেখছিলাম, গডফাদারদের সম্পত্তির ক্রয়। কেন্দ্রের হুঁশিয়ারিও গায়ে মাখছেন না এমপিরা। শান্তিপূর্ণ এবং কম প্রশ্নবিদ্ধ ভোট করার পরীক্ষা সরকারের। আধিপত্য টিকিয়ে রাখতে বিভক্ত স্বতন্ত্র ও দলীয় এমপিরা। হেপাটাইটিস সংক্রমণের উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ। আক্রান্ত প্রায় 83 লাখ মানুষ। সংক্রমণে বাংলাদেশের অবস্থান 7ম। সবশেষে আমাদের হাতে রয়েছে বণিক বার্তা। সরকারের উচ্চ সুদের স্বল্প মেয়াদী ঋণই মূল্যস্ফীতি কমাতে বড় প্রতিবন্ধক কি? বছর দুয়েক আগেও 91 দিন মেয়াদী সরকারি ট্রেজারি বিলের সুদহার ছিল 2.5%-এরও কম। স্বল্প মেয়াদী ঋণের সুদহার এখন 11% ছাড়িয়েছে। দুবাইয়ে আকস্মিক বন্যা, বাংলাদেশ থেকে 9 ফ্লাইট বাতিল। বন্যায় তলিয়ে যায় বিশ্বের দ্বিতীয় ব্যস্ততম দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে। গতকাল পর্যন্ত ঢাকা দুবাই ও ঢাকা শারজাহ রুটের 9 ফ্লাইট বাতিল হয়ে গেছে। দুবাইয়ের সঙ্গে 15টি ফ্লাইট বাতিল করেছে ভারতের বিমান চলাচল কর্তৃপক্ষ। দর্শক, এই ছিল আজকের পত্রিকার প্রধান প্রধান শিরোনামগুলো। দর্শক, আমরা প্রথম আলো দৈনিক ইত্তেফাকে পড়ছিলাম, তীব্র তাপদাহে পুড়ছে দেশ।
মাঝে মাঝে তাপমাত্রা কমে এলেও গরমের তীব্রতা কমছে না। আমরা দেখে আসব আজকের দিনটি কেমন কাটবে সেই পূর্বাভাসগুলো, সেই সাথে গেল 24 ঘন্টার তাপমাত্রার রেকর্ডও আমরা জানব। ঢাকায় গেল 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা শনাক্ত হয়েছে 36.3 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.3 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা 40.4, সর্বনিম্ন 25.2। রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা 36.2, সর্বনিম্ন 23.8। ময়মনসিংহে সর্বোচ্চ তাপমাত্রা শনাক্ত হয়েছে 35.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.8 ডিগ্রি সেলসিয়াস। সিলেটে গেল 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 23.5 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা 34.4, সর্বনিম্ন 27.4। খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা 39, সর্বনিম্ন 28। বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা শনাক্ত হয়েছে 37.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.7 ডিগ্রি সেলসিয়াস। গেল 24 ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল নিকলিতে 20.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় 40.8 ডিগ্রি সেলসিয়াস। আজ চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেই সাথে দেশের কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। আর সারাদিন বিরাজমান তাপ পরিস্থিতি অব্যাহত থাকবে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। দর্শক, আবহাওয়া বার্তাটি জানছিলাম। আমরা আবহাওয়ার আরও খবর জানবো। আমরা চলে যাব যশোরে। যশোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদুর রহমান। তৌহিদ, শুভ সকাল। যশোর কি অবস্থা? ঢাকাতে তো প্রচন্ড গরম পড়ছে, যশোরে তাপমাত্রা কেমন রয়েছে এবং জনজীবনে কোনো প্রভাব পড়ছে কিনা এবং সেই সাথে বৃষ্টির দেখা যাচ্ছে কিনা? শুভ সকাল সারিকা। তবে আপনার শেষ প্রশ্নটা দিয়ে শুরু করি। সেটা যশোরে আপাতত কয়েকদিনের মধ্যে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে আবহাওয়া অফিস জানিয়েছে। অর্থাৎ এখানে যে গরমের তীব্রতা সেটা রয়ে গেছে, অর্থাৎ এখানে কোনো সুখবর আপাতত নাই গরম নিয়ে, এবং প্রতিদিনই যেন তাপমাত্রা এখানে বাড়ছে। সর্বশেষ গতকাল যশোরে তাপমাত্রা ছিল 42.8 ডিগ্রি সেলসিয়াস, যেটা 42.8 ডিগ্রি সেলসিয়াস, যেটা এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। এবং স্থানীয় আবহাওয়া অফিস বলছে যে তাপমাত্রা আরও কিছুদিন ক্রমান্বয়ে বাড়বে এবং এই সময়গুলোতে রোদের প্রখরতা যেমন থাকবে তেমন বৃষ্টির সম্ভাবনা আপাতত কিছুদিনের মধ্যে নাই। যদিও আজকে সকালে ঢাকা সহ কয়েক জায়গায় এক পশলা বৃষ্টি হয়েছে বলে আমরা জানতে পেরেছি, কিন্তু স্থানীয় আবহাওয়া অফিস বলছে যে যশোর বা আশেপাশে সেরকম কোনো সম্ভাবনা তারা দেখতে পাচ্ছেন না। একই সাথে এখানে যে গরমের তীব্রতা সেই কারণে কিন্তু, এবং আপনাকে জানিয়ে রাখি যশোর শহরে গাছ এবং পুকুর দুটোরই কিন্তু খুব অভাব, সেই কারণে এখানে গরমের তীব্রতা যেন আরো বেশি অনুভূত হচ্ছে এবং প্রতিদিনই হাসপাতালে রোগী বাড়ছে, বিশেষ করে সব বয়সের রোগী। আপনার যদি আমরা বলি যে শিশু এবং বৃদ্ধরা তাদের মধ্যে বেশি, জ্বর, হিট স্ট্রোক, সর্দি কাশি সহ নানা রোগে আক্রান্ত হয়ে মানুষ এখানে আসছেন। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন যে তাদের এই চিকিৎসা ব্যবস্থা গরমের কথা চিন্তা করে তাদের বিশেষ ব্যবস্থা তারা নিয়েছেন, এবং তবে তারা বলছেন যে হাসপাতাল পর্যন্ত আসার আগেই যেন তারা গরমটা মোকাবেলা করেন, সকলে গরমের তীব্রতা সেই ব্যাপারেই সতর্ক থাকতে বলেছেন। বিশেষ করে শিশুদেরকে এবং বৃদ্ধদেরকে ঠান্ডা জায়গায় রাখতে বলেছেন, সকলকেই গরমে বাইরে বের না হওয়ার জন্য বলেছেন। এবং সেটা আমরা লক্ষ্যও করছি যে তীব্র গরমে খুব জরুরি কাজ ছাড়া দুপুরে কিন্তু মানুষ বাইরে খুব একটা বের হচ্ছে না, রাস্তাঘাট ফাঁকা হয়ে যাচ্ছে। সন্ধ্যার পরে রোদের তীব্রতা কমলেও আমরা ঘরেও যে গরমের তীব্রতার কারণে মানুষ যে ঘরে উঠছে সেখানেও কিন্তু প্রচণ্ড গরম অনুভূত হচ্ছে। এবং চিকিৎসকরা বলছেন যে ঠান্ডা পানি এবং তরল জাতীয় খাবার বেশি করে খেতে, একই সাথে গরম গোসল করার জন্য দিনে একাধিকবার, তবে গোসলের সময়টা যাতে কম হয় সেই ব্যাপারেও তারা আমাদেরকে বলছেন। সারিকা। তৌহিদুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, যশোরের আবহাওয়া পরিস্থিতি নিয়ে জানছিলাম সেখানে প্রচন্ড গরম পড়ছে এবং এই গরমে হিট স্ট্রোক থেকে শুরু করে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। আশা করছি খুব তাড়াতাড়ি পরিস্থিতি বদলাবে এবং সবাই ফিরে যাবে স্বাভাবিক জীবনযাত্রায়। আর এই সময়টাতে আপনারা যথাসম্ভব সচেতন থাকবেন, বাইরে বেরোলে ছাতা নিয়ে বের হবেন। দর্শক,
চলে যাচ্ছে আমাদের পরবর্তী আয়োজনে। বৈচিত্র্যময় দেশ চীনে বছরের প্রায় বেশিরভাগ সময়ই বিভিন্ন ধরনের উৎসবের রঙে রঙিন থাকে। এদের মধ্যে ইউনানের দাই জনগোষ্ঠীর জল ছিটানো উৎসব বেশ জনপ্রিয়। এটি উদযাপনে তাদের নিজস্ব রীতি সংস্কৃতির পাশাপাশি থাকে নানা আয়োজন। চলুন একটি প্রতিবেদন আমরা দেখে আসি। জলকেলি উৎসবে মেতেছে দক্ষিণ পশ্চিম চীনের ইউনান প্রদেশ। স্থানীয় বাসিন্দারা তো বটেই, বাৎসরিক এ উৎসব উপভোগ করছেন দেশি বিদেশি পর্যটকরাও। বহু বছর ধরে চীনের দাই সম্প্রদায় পালন করে আসছে পানি ছিটানোর উৎসব। প্রতি বছরের মতো এবারও মধ্য এপ্রিলে হচ্ছে এই উৎসব। 3 দিনের উৎসবে অংশ নিয়েছেন হাজার হাজার মানুষ। একে অপরকে পানি ছিটিয়ে সুখ এবং সৌভাগ্য কামনা করছেন তারা। জলকেলির পাশাপাশি ল্যাংকা নদীতে চলছে ড্রাগন বোট রেসিং। এতে প্রতিদ্বন্দ্বিতা করছে স্থানীয় 12টি দল। প্রতি বছর নৌকা বাইচের এই বর্ণিল আয়োজন দেখতে বিশ্বের নানা প্রান্ত থেকে ছুটে আসেন 20 থেকে 30 হাজার পর্যটক। এবারের আয়োজন চলবে 17 এপ্রিল পর্যন্ত। স্থানীয় বাসিন্দাদের আয়োজনে প্রদর্শিত হবে মঞ্চনাটক, সেই সাথে আকাশে লণ্ঠন উড়িয়ে করা হবে উদযাপন। মোর্শেদ শোভন, চ্যানেল 24। দর্শক, অসম্ভব সুন্দর একটি প্রতিবেদন দেখার মধ্য দিয়ে শেষ হলো কেওয়াই স্টিল নিবেদিত সকাল 24 আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে শুভ সকাল।